আন্দোলন করার জন্য ঢুকতে চেয়ে ওখানে আটকে রয়েছেন সরকারের ব্যারিকেডের জন্য বা বাধা সৃষ্টি করার জন্য, সেই বিলগুলির বিরোধিতা করছি। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় সেটা মাথায় রেখে মনে করি যে কৃষকের স্বার্থে, কৃষক পরিবারের স্বার্থে ভারত সরকারের উচিত যে এই আইনগুলো প্রত্যাহার করে নেওয়া। এগুলো যেমন একদিকে কৃষি বিরোধী, কৃষক বিরোধী, ঠিক সেইভাবে কিন্তু এটা জনসাধারণ বিরোধী। কেননা এই আইনের মধ্যেই কিন্তু যেটা প্রথম বিলটা এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল, এতে নিত্য প্রয়োজনীয় যে চাল, ডাল, আলু, পেঁয়াজ যেগুলো প্রত্যেক দিন সকলের লাগে, ধনী, মধ্যবিত্ত, দরিদ্র, সেগুলোকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ মজুতদারের হাতকে শক্ত করা হয়েছে। এবং এটা করার সাথে সাথে যেটা হলো যে কৃষকের 10 টাকা 12 টাকা কিলো আলু হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে গিয়ে সেটা ক্রেতার কাছে 80 টাকা কিলো প্রতি দামে উপস্থিত হলো। তাতে করে কিন্তু কনজিউমার অর্থাৎ জনসাধারণের খুব অসুবিধে হয়েছিল। এই ধরনের যে জনবিরোধী বিল কোনো কেন্দ্রীয় সরকার আনতে পারে, এটা আমরা ভাবতেও পারি না। কেন্দ্রীয় সরকারের কিন্তু অনেক কৃষকের সাথে কাজ করার আছে এবং সেগুলো কিন্তু স্বামীনাথন কমিটির রিপোর্ট ধরলেই বোঝা যাবে যে বিভিন্ন দিক চিন্তা করে কিভাবে নির্দেশিকা দেওয়া ছিল, কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা, অর্থাৎ একটা কৃষক ফসল উৎপাদন করতে গেলে প্রথম কথা বীজ, তারপরে সার, তারপরে কীটনাশক, তারপরে সেচ, এগুলো প্রত্যক্ষ খরচা। যে মানুষ কাজ করছেন লেবার, তাতে করে কিন্তু অনেক কৃষি পরিবারের ফ্যামিলি লেবার বলে একটা কথা আছে, বাড়ির সবাই কাজ করেন। কারুর কারুর জমির একটা লিজ থাকে, জমির উপরে ঋণ থাকে, এই সব ধরে কিন্তু স্বামীনাথন কমিটির ডিরেকশনটা ছিল, কিন্তু সেগুলো মাথায় না রেখে এই বিল করা হয়েছে। আরো অনেক বিষয় আছে, ধরুন ইউরিয়ার প্রোডাকশন, সয়েল কোয়ালিটি বা বীজের কোয়ালিটি, জেনেটিক্যালি মডিফাইড বিল, যে বীজ পুঁজিপতিরা চালাতে চেষ্টা করছে বারে বারে, সেগুলো নিয়ে সিদ্ধান্ত। এই ধরনের অনেক গম্ভীর আলোচনা আমরা আশা করি সরকারের কাছ থেকে, কিন্তু তাদের কাছে আশা করাটাই হয়তো বৃথা। কেননা যখন কৃষি বিলগুলো অধ্যাদেশ হিসেবে আসে, একটা বদভ্যাস হয়ে গেছে এই কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশ নেওয়া, সংসদীয় রীতিনীতিকে উপেক্ষা করে, সাংসদদেরকে এড়িয়ে। হয়তো দিন 15-র মধ্যে সংসদ একটা অধিবেশন শুরু হবে, কিন্তু তার আগে একটা অধ্যাদেশ, এই যে অর্ডিন্যান্স পাস করা, এটা কিন্তু অগণতান্ত্রিক। এই সরকার অগণতান্ত্রিক সরকার, এই সরকার কৃষি বিরোধী সরকার, এই সরকার জনবিরোধী সরকার, এই কেন্দ্রীয় সরকার। সুতরাং এই সরকারের কাছে আমরা এই ধরনের আশা করতেই পারি। দ্বিতীয় যে আইনটি, প্রায় সেই নীল চাষের সঙ্গে তুলনা করা যায়, যে গায়ের জোরে কৃষককে বাধ্য করা হচ্ছে যে বৃহৎ পুঁজির সঙ্গে একটা আঁতাত গড়ে তুলতে, অর্থাৎ বৃহৎ পুঁজিপতির স্বার্থে কাজ করছে এই সরকার, যেটাকে আমরা বিরোধিতা করছি। না হলে বিল আসার আগেই কিছু কিছু পুঁজিপতির কি করে বড় বড় ওয়্যারহাউস তৈরি হয়ে গেল এবং টোটালি
যে এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং সিস্টেমটা আমাদের রাজ্যে রাজ্যে ছিল, সেটাকে বাইপাস করে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের মনিটরিংটাকে টোটালি বাইপাস করে এই পুঁজিপতিরা কিন্তু সরাসরি কিনতে পারবে কৃষকের কাছে। কিন্তু যদি অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা যে কোনো কারণে ফসল ভালো না হয়, তারা বাধ্য থাকবে না কেনার জন্য। তখন কিন্তু কৃষক মার খাবে, কৃষক পরিবার মার খাবে। আবার বলছে আমরা তো বলেছি যে কোর্টে যেতে পারে। কৃষক পরিবার, যার জন্য আমাদের রাজ্য সরকার তাদের বাড়ি অবধি রাস্তার ব্যবস্থা করছেন, কিষাণ মান্ডি তৈরি করছেন ঘরের কাছে, সেচের ব্যবস্থা করছেন, এবং তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা মাফিক কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষের উপকরণ দিচ্ছেন, কিষাণ ক্রেডিট কার্ড দিয়ে সাহায্য করছেন, মিউটেশন খরচ এবং খাজনা কৃষি জমির উপরে সম্পূর্ণরূপে মুকুব করছেন কৃষককে সাহায্য করার জন্য। কেননা কৃষক কিন্তু, প্রান্তিক কৃষক বিশেষ করে ছোট কৃষকরা তাদের গণ্ডির মধ্যে থাকেন। সেখান থেকে বেরিয়ে তারা কোর্টে যাবে কি করে? বৃহৎ পুঁজির বিরুদ্ধে তারা লড়বে কি করে? অর্থই বা পাবে কি করে? প্র্যাকটিক্যাল প্রবলেম যাকে বলে, ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখন যদি বৃহৎ পুঁজি সুপ্রিম কোর্টে কেস করে, তাহলে আমার ছোট্ট প্রান্তিক এলাকা দেগঙ্গা, কৃষি প্রধান এলাকা, বারাসাত সেগমেন্টের মধ্যে আমি উদাহরণ দিচ্ছি, সেই দেগঙ্গার কৃষক কি সুপ্রিম কোর্টে একা একা গিয়ে লড়তে পারবে? তার মানে এই কথাটা বিভ্রান্তিমূলক এবং একেবারে চিন্তা না করে কৃষক বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তৃতীয় যে আইনটি হয়েছে, সেই তৃতীয় আইনটিও কিন্তু সম্পূর্ণভাবে কৃষক বিরোধী। এরা বলছে যে ওয়ান মার্কেট, অর্থাৎ কৃষক যাবে অন্য জায়গায় বিক্রি করতে। ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল, অন্য জায়গায় কৃষক যাবে কি করে? আমাদের দেশে বেশিরভাগই কিন্তু ক্ষুদ্র চাষি, ছোট চাষি, বিশেষ করে পশ্চিমবাংলায় কিন্তু আমাদের ওই এক একটা কৃষকের কাছে, এক একটা কৃষক পরিবারের কাছে কিন্তু ওই 3 একরের কম, 1 হেক্টরের কম জমি আছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু তারা ওই বৃহৎ পুঁজির বিরুদ্ধে লড়তেও পারবে না, এবং তাদের যে উৎপাদিত ফসল তারা ঘরের কাছে বিক্রি করতে সহজাতভাবে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাকে যদি বলা হয় যে আপনি ওয়ান মার্কেট, মানে এটার চাহিদা আছে কর্ণাটকে, আপনি চলে যান, তাহলে সে জিনিসটা নিয়ে যাবে কি করে? এগুলো তো প্র্যাকটিক্যাল প্রবলেম। এগুলো বোঝা যায় যে যারা কেন্দ্রীয় সরকারে আছেন এবং এই আইনগুলো লিখছেন বা গায়ের জোরে অধ্যাদেশের মাধ্যমে পাশ করাচ্ছেন, তারা দেশের মানুষের সম্বন্ধে কিছুই জানেন না, অনভিজ্ঞ। এই বিভিন্ন কারণে কিন্তু আমরা এগুলোর সরাসরি বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হয়নি। পার্লামেন্টে যখন সেপ্টেম্বর মাসে আনা হলো, তখনও গায়ের জোরে রাজ্যসভার থেকে বিভিন্ন সম্মানীয় সাংসদদেরকে বার করে দেওয়া হলো, লোকসভায় বলতে দেওয়া হলো না। এই চিন্তাধারাটাই অগণতান্ত্রিক, অর্থাৎ কিনা আমাদের যে সাংবিধানিক যে পরিকাঠামো সেটার পরিপন্থী। কেন্দ্রীয় সরকার যদি রাজ্য সরকারের, এগ্রিকালচার ইজ এ স্টেট সাবজেক্ট, সুতরাং যদি রাজ্য সরকারের উপরে হস্তক্ষেপ করতে চেষ্টা করে, সেটা করার জন্যই কিন্তু এপিএমসিটাকে বাইপাস করা হচ্ছে। তখন আমাদের যে সাংবিধানিক পরিকাঠামো, সেই সাংবিধানিক পরিকাঠামো কিন্তু তার উপরে আঘাত আসে, সেটা দেশের জন্য ক্ষতিকারক। তাই আমরা এগুলোর বিরোধিতা করছি। কিন্তু অন্যদিকে যদি আপনারা দেখেন যে পশ্চিম বাংলাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
আজকে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আজকে 18 থেকে 60 বছর অবধি কোনো কৃষকের মৃত্যু ঘটলে সরাসরি তার পরিবার একটা সাহায্য পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, আর্থিক সহযোগিতা পাচ্ছেন। প্রান্তিক কৃষক, ক্ষেতমজুর, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সর্বতোভাবে রয়েছেন। সেচের ব্যবস্থা হয়েছে এবং বাংলার যে শস্য বীমা, তার মাধ্যমে তারা ক্ষতিপূরণ সরাসরি চেকের মাধ্যমে পাচ্ছেন। ফসল উৎপাদন করতে গেলে, উৎপাদনের হার বৃদ্ধি করতে গেলে যে বৈজ্ঞানিক উপায়ে চিন্তাধারা করা উচিত, পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে কৃষকের চাহিদা এবং ক্রেতার চাহিদা মাথায় রেখে কিন্তু কৃষককে সহযোগিতা করছেন, যাতে করে কৃষকও ন্যায্য মূল্য পায় আর যিনি ক্রেতা বাজারে তার উপরেও খুব বেশি চাপ না পড়ে। এর জন্য চিন্তাশীল রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব আছে কেন্দ্রীয় সরকারে, এটা বোঝা যায়। এবং তারা আলোচনা না করে গায়ের জোরে ঠিক যা নিজেদের মনে হয় সেটাই পাশ করাচ্ছেন। কেননা তাদের বোধহয় দায়বদ্ধতা ভারতবাসী, ভারতের কৃষকের থেকেও বেশি কিছু কতিপয় পুঁজিপতির ওপরে আছে। সেই পুঁজিপতিরাই হয়তোবা এই আইনগুলো তৈরি করে দিয়েছেন তাদের নিজেদের স্বার্থে, মানুষের স্বার্থে এই আইন নয়। পশ্চিমবাংলায় বিগত 9 বছরে কৃষকের কিন্তু আয় প্রায় 3 গুণ হয়েছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, বার্ষিক আয় যেটা ছিল 90,000 টাকা, সেটা ইতিমধ্যেই হয়ে গেছে 2,97,000 টাকা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষকের পাশে থেকে করছেন, ঠিক তার উল্টো মেরুতে দেখা যাচ্ছে যে ভারতের সরকার, কৃষক বিরোধী সরকার, তাদের বিরুদ্ধে টানা প্রায় 2 মাস ধরে কৃষকরা আন্দোলন করছেন। প্রায় 60 জন মারা গেছেন এবং সুপ্রিম কোর্টও বলছে আলোচনা করুন। কিন্তু এই ধরনের গায়ের জোরে চাপিয়ে দেওয়ার যে নীতি, আমরা সেই নীতির বিরোধিতা করছি এবং এই কৃষি বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ঠিক আছে। सवाल अच्छा है। आप भी औरत हो, मैं भी औरत हूँ, मेरे नेत्री भी, जुझारू नेत्री भी औरत है, औरत का ख्याल रखती है और किसी को मुद्देनजर रखते हुए नहीं बनाया गया। ये इसीलिए बनाया गया कि हमारे जो स्वास्थ्य व्यवस्था सबके पास पहुंच जाए। आपने शायद देखा भी नहीं कि जो बीमार भर्ती है उसके पास जाके भी काट दिया गया। और पश्चिम बंगाल में अभी मेडिकल कॉलेज, सीट्स, बेड सब कुछ बढ़ा। ममता बनर्जी ने सब कुछ बढ़ाया। क्यों? स्वस्थ रहे तब ना लड़ाई करेंगे, जूझेंगे जिंदगी के साथ। और महिला के सम्मान हम समझते हैं सबसे बेहतर होना चाहिए, वो हुआ भी है बंगाल में, सबसे अच्छा है बंगाल में। तो काम करते करते अगर कुछ ऐसा आ जाए आपके सामने कि लगता है इनको टारगेट किया, ये बात गलत है। महिला वैसे ही ममता बनर्जी के साथ थे, आगे भी रहेंगे, क्योंकि ममता बनर्जी उनके लिए सिर्फ स्वास्थ्य साथी तो की, उसके साथ साथ जो दूसरा आप जानते हैं वो रूपोश्री है, कन्याश्री है। और आपको जो लोकल बॉडीज का चुनाव में इनके लिए सीट अलग रखना, कोई दबाव नहीं डाला। फिर भी लोकसभा चुनाव में उन्होंने 40% महिलाओं के लिए सीट छोड़ दिया। उसमें से हम करीबन 35% जीत कर आए हैं लोकसभा में
और दूसरे कोई भारत में पार्टी नहीं है जो इतना महिला चुन कर गए। तो महिला के लिए वो काम करती है, सबके लिए काम करती है। यहाँ अलग अलग तरीका से काम नहीं होता, सबके लिए होता है। आप आगे अगर बढ़ना चाहते हैं तो समाज में जितने भी लोग हैं सबको साथ लेकर जाना चाहिए। महिला भी समाज के एक बड़ा हिस्सेदार है, आधी आबादी है, इसीलिए इनके लिए ये काम करती है। वो लोग भी हमारे साथ ही रहेंगे। হ্যাঁ, দেখুন, কুকথা বলা, মিথ্যা কথা বলাটা এদের একটা বদভ্যাস, এবং পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী পশ্চিমবাংলায় এসে বসে আছে, আমি আগের দিন বলেছিলাম। সুতরাং মিথ্যা কথা বলাটাও তাদের বদভ্যাস। আর ছবি তো ওনারা তোলেন, লোকের বাড়িতে শালপাতায় হোটেল থেকে খাবার নিয়ে গিয়ে খেয়ে ছবি তোলেন, সে অভ্যেস আমাদের নেই। যখনই নিপীড়িত কোনো মানুষের খবর মমতা ব্যানার্জির কাছে পৌঁছয়, আজ নয়, ওনারা মমতা ব্যানার্জিকে হয়তো হালে চিনেছেন, 40 বছর আগের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন খুব অল্প বয়সী একজন সংগ্রামী নেত্রী ছিলেন, সেই সময় থেকেই যখন যেখানে নিপীড়িত মানুষের খবর পেয়েছেন তিনি ছুটে গেছেন। সেই জন্য যখন হায়দ্রাবাদে কিছু হয় তখনও উনি সাংসদদের পাঠান, উত্তরপ্রদেশে হলেও পাঠান, গুজরাটে হলেও পাঠান। আর পাঞ্জাবি কৃষক ভাইয়েরা যারা এখন আন্দোলন করছে, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে মারা গেছেন, তবু আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট করি যে তারা তাদের আন্দোলনটাকে জিয়ে রেখেছেন এবং যথাযথভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্যই তাদেরকে সহযোগিতা করার জন্য, সলিডারিটি জানাবার জন্য তিনি তার টিম পাঠিয়েছেন। কার কথা বলেন সকাল সকাল? রাজনৈতিক কথা বলুন না। শুনুন না, যারা রাজনীতি সঠিকভাবে করেন, মানুষের স্বার্থে করেন, তারা এই ধরনের আলটপকা মন্তব্য করে না, এবং যিনি করেন তিনি রাজনীতি করেন না। সুতরাং আপনি যদি রাজনীতি নিয়ে প্রশ্ন করেন করুন, কিন্তু এই ধরনের বাচাল কথাবার্তার জবাব আমার কাছে নেই। কথার তো কোনো এখনো ট্যাক্স চালু হয়নি এদেশে। দেখতেন যদি ট্যাক্স চালু করতো কোনো সরকার, না তখন অনেক রকম বাজে কথা থেমে যেত। ট্যাক্স নেই, যা ইচ্ছে বলছে বলুক। আমি বললাম না যে ধরুন রাজনৈতিক সৌজন্য এবং শালীনতা বোধ না থাকলে জনগণের কাজ করা যায় না। যাদের সেটা নেই তাদের নিয়ে আমি মন্তব্য করতে চাই না। Yeah, sure. This cyberspace, the cyber war, this is a new entity, whether it is in politics or in society, and it is gained further prominence in these COVID times because social distancing has kept us away. So more and more people got involved in this kind of cyberspace communication. Now, a party which is used to spreading canard, spreading fake news for their very existence, they are going to do this further with further enhancement and hitting below the belt.
we will have to take it up with appropriate authorities at appropriate time. There are, first of all, that is a very rich party. They have their own very large cyber cell who are used to spreading canard and fake news after making it. When the last meeting was, press conference was addressed by me, we had shown some pictures also. A picture was being shot in Bhojpuri with a woman being molested, and it was spread that that was a picture from Bengal. So if they are stooping so low with their fake news, then there has to be steps taken, but every strategy cannot be discussed publicly. That is what I mean. Of course we know. Each of us are doing it. We don't have money to keep people for us. We are doing it ourselves to protest against this kind of political misogyny sometimes, political canard sometimes. So we are prepared, of course, because a battle, when has to be fought, then all armamentarium should be used. So we are definitely prepared. ওনাদের যে স্ট্র্যাটেজি, ওনারা যদি পাল্টান সেটা তো ওনাদের ব্যাপার, এবং ওনারা কোন ঈশ্বরের শরণাপন্ন হবেন নির্বাচনী বৈতরণী পার করার জন্য সেটা তো ওনাদের ব্যাপার। থ্যাংক ইউ। Marked collection, jeans and t-shirts, only for men. মোবাইল ইন্ডিয়া, অনলাইনের থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন। 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ, এইচটিভি, টিভিএস, হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262, 7908993366। মোবাইল ইন্ডিয়া।